দেখো সিইউইটি 2021-এর কোশ্চেন অ্যান্সার ডিসকাশনে চলে আসি। প্রথম কোশ্চেন কি দেওয়া আছে দেখো, দ্য ডাইমেনশন অফ দ্য ভেক্টর স্পেস অফ অল সিমেট্রিক ম্যাট্রিসেস অফ অর্ডার এন বাই এন উইথ রিয়েল এন্ট্রিজ। তাহলে কাদের ডাইমেনশন বের করতে বলেছে না, ভেক্টর স্পেস অফ অল সিমেট্রিক ম্যাট্রিসেস অফ অর্ডার এন বাই এন, যাদের প্রত্যেকটা এন্ট্রিসগুলো রিয়েল নাম্বার এবং ট্রেসটা 0 দেওয়া আছে। ট্রেস মিনস সাম অফ দ্য ডায়াগোনাল এলিমেন্টস। সো আমরা এই জিনিসটা কীভাবে বের করব? সো যখন আমাদেরকে কোনো একটা এরকম ম্যাট্রিক্সের ক্ষেত্রে ডাইমেনশন বের করতে দেবে, সো ডাইমেনশন বের করার ক্ষেত্রে আমরা কী ধরনের নিয়ম অ্যাপ্লাই করব না, আমরা দেখব যে ম্যাট্রিক্সে কতগুলো ডিস্টিংক্ট নন জিরো এন্ট্রিজ আছে। সো ম্যাট্রিক্সের ক্ষেত্রে যতগুলো ডিস্টিংক্ট নন জিরো এন্ট্রিজ পাবো, খুব ইম্পর্টেন্ট কথা। সো ম্যাট্রিক্সের যে ম্যাট্রিক্সের স্পেসের ক্ষেত্রে ডাইমেনশনটা কী হবে? অ্যাকচুয়ালি ডাইমেনশনটা হবে ওই ম্যাট্রিক্সের দেখব আমরা কতগুলো ডিস্টিংক্ট নন জিরো এন্ট্রিজ আছে, ঠিক আছে? সো একটা যদি এন বাই এন ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমরা দেখি, ভালো করে একটা জিনিস যদি খেয়াল করি, সো একটা এন বাই এন ম্যাট্রিক্স লিখছি। সো দিস ইজ ইকুয়াল টু A11, A12 ডট ডট করে আমরা কী পেলাম, A1n, A21, A22 ডট ডট করে পেলাম A2n। এরকম করতে করতে আমরা কী পাচ্ছি, AN1, AN2 ডট ডট করে আমরা পাচ্ছি ANn। সো আমরা একটা এন বাই এন এরকম ম্যাট্রিক্স কনসিডার করলাম। দেখো যেহেতু ম্যাট্রিক্সটা সিমেট্রিক বলে দেওয়া আছে, সো সিমেট্রিক বলে দেওয়া মানে কি, এই যে আমরা ডায়াগোনালগুলো কনসিডার করেছি, এই ডায়াগোনালের উপরের যে এন্ট্রিজ এবং নিচের এন্ট্রিজ এরা কিন্তু সেম হবে। যেহেতু ম্যাট্রিক্সটা এখানে কি ম্যাট্রিক্স দেওয়া আছে, যেহেতু ম্যাট্রিক্সটা এখানে সিমেট্রিক ম্যাট্রিক্স দেওয়া আছে, দ্যাট ইজ এক্ষেত্রে আমরা কী পাবো, AI দিস ইজ ইকুয়াল টু AJI। সো ডায়াগোনালের উপরে এবং নিচের এন্ট্রিসগুলো সেম, কিন্তু ডাইমেনশন বের করার ক্ষেত্রে আমরা কি কনসিডার করব, একমাত্র আমরা ডিস্টিংক্ট এন্ট্রিসগুলো কনসিডার করব। সো এখানে টোটাল এন্ট্রিস কতগুলো আছে, যেহেতু এন বাই এন ম্যাট্রিক্স, সো টোটাল এন্ট্রিস সো টোটাল এন্ট্রিস আমরা কি পাবো, এখানে পাবো কিন্তু এন স্কোয়ারটা। সো টোটাল এন্ট্রিস আমরা এন স্কোয়ার সংখ্যক পেলাম, ঠিক আছে? সো টোটাল এন্ট্রিস আমরা পেয়েছি এন স্কোয়ার। এবার আমরা এখান থেকে ডায়াগোনালগুলোকে বাদ দেবো। সো এক্ষেত্রে ডাইমেনশন বের করার জন্য আমরা কী করছি, এই ডায়াগোনাল এলিমেন্টগুলোকে বাদ দিচ্ছি। তাহলে ডায়াগোনাল এলিমেন্টগুলোকে বাদ দিলে আমরা ডিস্টিংক্ট কতগুলো পাবো? সো এক্ষেত্রে এন স্কোয়ার মাইনাস এন সংখ্যক পাবো বাই টু। কেন? কারণ এই যে ডায়াগোনাল আছে, এই ডায়াগোনালের উপরের এন্ট্রিস, এই যে ডায়াগোনালটা তার উপরে এন্ট্রিস এবং নিচের এন্ট্রিসগুলো ইকুয়াল করেসপন্ডিং, এই যে AI যে ইকুয়াল টু AGI। তাহলে যেহেতু টোটাল এন স্কোয়ারটা আছে, ডায়াগোনালগুলো বাদ দিলাম, সো আমরা পেলাম এন স্কোয়ার মাইনাস এন। এবার বাই টু করতে হবে, কেন? কারণ উপরের এন্ট্রিস আর নিচের এন্ট্রিসগুলো করেসপন্ডিং এন্ট্রিসগুলো সেম। সো এন স্কোয়ার মাইনাস এন পেলাম। এবার দেখো এখানে আরও একটা জিনিস বলে দেওয়া আছে যে ট্রেস। সো ট্রেস ইকুয়াল টু 0 বলে দেওয়া আছে। ট্রেস ইকুয়াল টু 0 বলে দেওয়ার অর্থ কী? ট্রেস মানে কি, এই ডায়াগোনাল এন্ট্রিসগুলো যোগফল। সো এখান থেকে আমরা পাবো A11 প্লাস A22 প্লাস ডট ডট করে প্লাস ANN। সো আমরা এইগুলো ইকুয়াল টু পেয়ে যাবো 0। সো যেহেতু এখানে ট্রেসটা 0 বলে দেওয়া আছে, তাই এটা 0 পেলাম। তাহলে এক্ষেত্রে আমরা A11টাকে কোনগুলোর আকারে লিখতে পারবো? সো দিস ইজ ইকুয়াল টু মাইনাস A22 ডট ডট করে কী পাবো, মাইনাস দিয়ে ডট ডট করে আমরা পাচ্ছি মাইনাস ANN। সো এরকম একটা জিনিস আমরা পেলাম। সো এক্ষেত্রে একটা জিনিস ব্যাপার আছে, তাহলে এই যে A11 এর জায়গায় আমি এইগুলো বসাতে পারি। সো এখানে A11টাকে রিপ্লেস করতে পারি এইটা দিয়ে। সো আমরা টোটাল ডিস্টিংক্ট এন্ট্রিস কতগুলো পেলাম? সো টোটাল ডিস্টিংক্ট আমরা যদি এন্ট্রিস খুঁজি, সো টোটাল ডিস্টিংক্ট এন্ট্রিজ যদি খুঁজি, অবভিয়াসলি নন জিরো। সো টোটাল ডিস্টিংক্ট এন্ট্রিজ যদি খুঁজি এক্ষেত্রে, সো আমরা কী পাচ্ছি? সো এক্ষেত্রে টোটাল ডিস্টিংক্ট অবভিয়াসলি নন জিরো এন্ট্রিজ। তাহলে দেখো এখানে কটা ছিল, এখানে এনটা ছিল, কিন্তু আমার এইটা লাগবে না।
A11টা বাদ যাবে। কেন? কারণ A11টাকে আবার এদের আকারে লেখা যাচ্ছে, ঠিক আছে? তাই টোটাল ডিস্টিংক্ট এন্ট্রিজ কতগুলো পেলাম? দেখো n² - n/2, এটা কেন পেয়েছি? কারণ ডায়াগোনালের উপরেরটা নিচেরটা সেম যেহেতু, তাই /2 করে আমরা এটা পেয়েছি। প্লাস আমরা কি পাবো না, এখানে দেখো প্লাস কি পাবো, এখানে কটা ছিল nটা, কিন্তু এইটা লাগবে না, সো n-1 এক্ষেত্রে আমরা পেলাম। সো এটাকে আমরা ক্যালকুলেশন করে নেব। সো এটা ক্যালকুলেশন করে নিলে কী পেলাম? সো দিস ইজ ইকুয়াল টু n² - n প্লাস 2n - 2/2, এরকম একটা জিনিস পেলাম, ঠিক আছে? সো দিস ইজ ইকুয়াল টু আমরা কি লিখতে পারবো দেখো, সো এক্ষেত্রে আমরা লিখতে পারলাম n² + n/2 - 1, সো দিস ইজ ইকুয়াল টু n ইন্টু n প্লাস 1/2 - 1, সো আমরা এটা পেলাম। সো এই ব্যাপারটা কিন্তু আমাদেরকে খেয়াল রাখতে হবে, এইভাবে কিন্তু ম্যাট্রিক্সের ক্ষেত্রে ডাইমেনশন বের করা যায়। চলো নেক্সট প্রবলেমে চলে আসি। সো এখানে আমরা কোন অপশানটা পেলাম? অবভিয়াসলি অপশান এ। সো অপশান এ ইজ কারেক্ট ইন দিস কেস। সো এই অপশানটা কারেক্ট, আমরা এই অপশানটা পেলাম। চলো নেক্সট একটা প্রবলেমে চলে আসি। দেখো নেক্সট একটা প্রবলেমে চলে আসি, গ্রুপ থ্রির একটা প্রবলেমটা কি দেওয়া আছে? বলছে জিটা একটা ফাইনাইট অ্যাবিলিয়ান গ্রুপ অফ অর্ডার এন। সো জিটা কি বলে দেওয়া আছে? জিটা বলে দেওয়া আছে একটা ফাইনাইট অ্যাবিলিয়ান গ্রুপ, কত অর্ডারের না এন অর্ডারের একটা ফাইনাইট অ্যাবিলিয়ান গ্রুপ বলে দেওয়া আছে। এবার এখানে কোন স্টেটমেন্টটা কারেক্ট, কোনটা ঠিক? যে ইফ ডি ডিভাইডস এন, ডি যদি এনকে ভাগ করে, যে দেয়ার এক্সিস্ট অ্যান এলিমেন্ট অফ অর্ডার ডি ইন জি, অর্থাৎ ডি যদি এনকে ভাগ করে, অর্থাৎ গ্রুপের অর্ডারকে যদি ভাগ করে, তাহলে সেই গ্রুপটার কি হবে না একটা এন অর্ডারের এলিমেন্ট থাকবে। দেখো প্রথমত এটার ক্ষেত্রে বলে রাখি, প্রথম অপশানটা এটা ইনকারেক্ট অপশান, এর অপশানটা ইনকারেক্ট। কেন এটা ইনকারেক্ট অপশান? দেখো অপশান এ ইজ ইনকারেক্ট। কেন? সো অপশান এটা ইনকারেক্ট হওয়ার কারণ হচ্ছে, ভালো করে দেখো এটা ইনকারেক্ট কারণ আমরা কনসিডার কি করছি, কনসিডার ক্লেন্স ফোর গ্রুপ, ক্লেন্স ফোর গ্রুপ। সো ক্লেন্স ফোর গ্রুপ, সো আমরা ক্লেন্স ফোর গ্রুপ করছি, তাহলে ভি, সো দিস ইজ ইকুয়াল টু EABC। সো আমরা ক্লেন্স ফোর গ্রুপ কনসিডার করলাম, ভি ইকুয়াল টু EABC। দেন অবভিয়াসলি আইডেন্টি এলিমেন্টার অর্ডার হবে 1, অর্ডার অফ এ দিস ইজ ইকুয়াল টু অর্ডার অফ বি, দিস ইজ ইকুয়াল টু অর্ডার অফ সি, দিস ইজ ইকুয়াল টু 2। সো ক্লেন্স ফোর গ্রুপ যেটা একটা অ্যাবিলিয়ান গ্রুপ, ফাইনাইট অ্যাবিলিয়ান গ্রুপ, যেখানে প্রত্যেকটা নন আইডেন্টি এলিমেন্টের অর্ডার 2। সো এখানে ডি ইকুয়াল টু যদি 4 নিই, দিস ইজ ডিভাইডস, সো ডিভাইডস order of G, order of V, this is equal to 4, but V has no element, so V has no element of order, so no element of order 4। তাহলে কি দেখলাম যে ক্লেন্স ফোর গ্রুপ যেটা একটা ফাইনাইট অ্যাবিলিয়ান গ্রুপ যার অর্ডারটা 4, বাট এর কিন্তু কোনো 4 অর্ডারের এলিমেন্ট নেই। চলো নেক্সট চলে আসি বি এর অপশানটা। দেখো বিয়ের অপশানটা, বিয়ের যে অপশানটা, বিয়ের অপশানটা কিন্তু এক্ষেত্রে ট্রু হবে, কারণ আমরা জানি যে কনভার্স অফ লাগরাঞ্জেস থিওরেম হোল্ডস ফর এ ফাইনাইট কমিউটেটিভ গ্রুপ। সো বি ইজ দ্য কনভার্স অফ লাগরাঞ্জেস থিওরেম। সো বিটা কি, তাহলে কনভার্স অফ লাগরাঞ্জেস থিওরেম। সো বিটা আমাদের এক্ষেত্রে কি না কনভার্স অফ লাগরাঞ্জেস থিওরেম। সো বিটা এক্ষেত্রে হচ্ছে কনভার্স অফ লাগরাঞ্জেস থিওরেম। সো কনভার্স অফ লাগরাঞ্জেস থিওরেম, দিস ইজ ট্রু, এটা ট্রু, এটা ট্রু কার জন্য? দিস ইজ ট্রু ফর ফাইনাইট অ্যাবিলিয়ান গ্রুপ। সো আমরা এখানে যেটা পাচ্ছি বিএডটা এক্ষেত্রে আমাদের কি হবে, বিএডটা আমরা এক্ষেত্রে কারেক্ট। সো অপশান বি ইজ কারেক্ট ইন দিস কেস, কারণ অপশান বিটা হচ্ছে কি অ্যাকচুয়ালি কনভার্স অফ লাগরাঞ্জেস থিওরেম, এবং কনভার্স অফ লাগরাঞ্জেস থিওরেম দিস ইজ ট্রু ফর ফাইনাইট অ্যাবিলিয়ান গ্রুপ। সি এর অপশানটা যদি দেখি, অবভিয়াসলি একটা এখানে ট্রু সিঙ্গেল অপশান, বাট সি এরটা যদি চেক করি, সি এরটা
ট্রু হবে না। সি এরটা কেন ট্রু হবে না? আমরা জি ইকুয়াল টু S3 যদি কনসিডার করি, দেন এভরি প্রপার সাবগ্রুপ, দেন সরি এক্ষেত্রে জি এরটার ক্ষেত্রে S3 ধরা যাবে না, কারণ এক্ষেত্রে ফাইনাইট অ্যাবিলিয়ান গ্রুপ বলে দেওয়া আছে। সো এটার ক্ষেত্রে আমরা জি ইকুয়াল টু ও আগেরটাই যদি নিই, এভরি প্রপার সাবগ্রুপ জি সাইক্লিক হলে জিটা সাইক্লিক না হতে পারে। সো জি ইকুয়াল যদি ভি নিই, যেটা একটু আগে নিয়েছিলাম EABC, যদি এটা নিই, সো এক্ষেত্রে কী হবে, দেন এভরি প্রপার সাবগ্রুপ, দেন এভরি প্রপার সাবগ্রুপ, দেন এভরি প্রপার সাবগ্রুপ, দেন এভরি প্রপার সাবগ্রুপ of G is cyclic, but G is non-cyclic, সো এক্ষেত্রে আমরা কোনটা ট্রু পেলাম? অপশন বিটা ট্রু পেলাম। চলো নেক্সট একটা প্রবলেমে চলে আসি। দেখো নেক্সট একটা প্রবলেমে চলে আসি, বলছে দ্য নাম্বার অফ সাবগ্রুপস অফ Z48 ইজ। দেখো একটা সাইক্লিক গ্রুপের ক্ষেত্রে প্রত্যেকটা ডিভিজরের জন্য আমরা একটা করে ইউনিক সাবগ্রুপ পাবো। অর্থাৎ একটা সাইক্লিক গ্রুপের ক্ষেত্রে কী হবে, প্রত্যেকটা ডিভিজরের জন্য আমরা কিন্তু একটা করেই সাবগ্রুপ পেতে পারি, তার থেকে বেশি কিন্তু পাবো না, এক্স্যাক্টলি একটা করে সাবগ্রুপ পাবো। সো একটা সাইক্লিক গ্রুপের ক্ষেত্রে যেটা অর্ডার, যেটা ফাইনাইট অর্ডার n যদি হয়, সো এনের যতগুলো ডিভিজর পাবো আমরা, বা পজিটিভ ডিভিজর পাবো আমরা, ততগুলোই কিন্তু আমরা সাবগ্রুপ পাবো। সো আমরা যদি জিটা ধরে নিই, তাহলে জিবিএ যদি সাইক্লিক গ্রুপ, জিটা যদি একটা সাইক্লিক গ্রুপ অফ অর্ডার n হয়, সো জি যদি একটা সাইক্লিক গ্রুপ অফ অর্ডার n হয়, দেন total number of subgroups, then the total number of subgroups of G is actually আমরা কি বলে থাকবো, tau n. So this is the tau function. So tau n টাকে আমরা ডিফাইন করি কিভাবে না, tau of n, this is equal to 1 for n equal to 1, এবং n ইকুয়াল টু যদি আমরা এনটাকে ক্যানোনিক্যাল ফর্মে লিখি, p1 টু দি পাওয়ার আলফা 1, p2 টু দি পাওয়ার আলফা 2, ডট করে pr টু দি পাওয়ার আলফা, তাহলে সেক্ষেত্রে টাও অফ n দিস ইজ ইকুয়ালস টু আলফা 1 প্লাস 1 ইন্টু আলফা 2 প্লাস 1 ইন্টু ডট করে আমরা কী পাবো, আলফা r প্লাস 1। সো এরকম একটা জিনিস আমরা পাবো, যেখানে আলফা 1, আলফা 2, আলফার এরা সবাই পজিটিভ ইন্টিজার্স। সো আলফা এগুলো সবাই পজিটিভ ইন্টিজার্স এরা, এবং p1, p2 ডট করে pr এরা সবাই কি না, আর অল ডিস্টিংক্ট প্রাইমস। সো এরা সবাই আলাদা ডিস্টিংক্ট প্রাইম নাম্বার। সো এক্ষেত্রে টাও অফ 48, তার আগে 48টাকে আমরা ক্যানোনিক্যাল ফর্মে লিখে নেব। সো 48, ঠিক আছে। সো দিস ইজ ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 4 ইন্টু 3 টু দি পাওয়ার 1। সো এক্ষেত্রে টাও অফ 48, সো আমরা এক্ষেত্রে কত পাবো, সো দিস ইজ ইকুয়াল টু আমরা কি পাবো, সো দিস ইজ ইকুয়াল টু 4 প্লাস 1 ইন্টু 1 প্লাস 1, সো দিস ইজ ইকুয়াল টু আমরা কি পেলাম 10। সো এখানে অপশন এ ইজ কারেক্ট, অপশন এটা কারেক্ট। সো আমরা একটা ফাইনাইট সাইক্লিক গ্রুপের ক্ষেত্রে কিভাবে, একটা ফাইনাইট সাইক্লিক গ্রুপের ক্ষেত্রে কিভাবে আমরা সাবগ্রুপ বের করতে পারবো খুব সহজে, বা নাম্বার অফ সাবগ্রুপস বের করতে পারবো, সেটা শিখে নিলাম। চলো নেক্সট একটা প্রবলেমে চলে আসি। দেখো নেক্সট একটা প্রবলেমে চলে আসি, রিং থিওরির একটা প্রবলেমটা কি দেওয়া আছে, which one of the following is not prime ideal of the ring Z of integers। অর্থাৎ এখানে জেডের যে সমস্ত আইডিয়ালগুলো দেওয়া আছে তাদের মধ্যে কোনটা প্রাইম আইডিয়াল হবে নাট আছে। পরীক্ষার সময় এগুলো কিন্তু ভুল হয়, খেয়াল রাখবে,
হবেটা চাইনি, হবে নাটা চেয়েছি। বলছে এখানে জেডের যে সমস্ত আইডিয়ালগুলো দেওয়া আছে তাদের মধ্যে কোনটা প্রাইম আইডিয়াল হবে না। চলো এক্ষেত্রে আমরা একটা সাপোর্টিং স্টেটমেন্ট ইউজ করব। সো স্টেটমেন্টটা কি দেখো, সো সাপোর্টিং স্টেটমেন্ট নেব। স্টেটমেন্টটা কি, দ্য প্রাইম আইডিয়াল in the ring Z, the prime ideal in the ring Z are singleton 0 or PZ, যেখানে where P is a prime number। খুব ইম্পর্টেন্ট কথা। তাহলে জেডের ক্ষেত্রে প্রাইম আইডিয়াল কারা কারা হবে? সো ইন দ্য রিং জেড অফ ইন্টিজার্স, সো প্রাইম আইডিয়াল কারা কারা? হয় সিঙ্গেলটন 0 অথবা পিজেড আকারের দেখতে, যেখানে পিটা কি নাম্বার? প্রাইম নাম্বার। দেখো এখানে 2Z 2, 3Z 3, 5Z 5 এরা সবাই কিন্তু প্রাইম নাম্বার। সো এখানে 2Z 3Z 5Z এরা সবাই প্রাইম আইডিয়াল। সো এখানে কারা কারা প্রাইম আইডিয়াল? সো এক্ষেত্রে প্রাইম আইডিয়াল কারা কারা? সো এক্ষেত্রে প্রাইম আইডিয়াল হচ্ছে 2Z, 3Z, 5Z। সো এখানে যেগুলো পেলাম তাদের মধ্যে কারা কারা প্রাইম আইডিয়াল? অবভিয়াসলি 2Z 3Z 5Z প্রাইম আইডিয়াল। কোনটা নয়? তাহলে অবভিয়াসলি বি এর অপশন এক্ষেত্রে ট্রু হবে। তাহলে 4Zটা এক্ষেত্রে প্রাইম আইডিয়াল হবে না। চলো আমরা নেক্সট কোশ্চেনে চলে আসি। দেখো নেক্সট একটা প্রবলেমে চলে আসি। প্রবলেমটা গ্রুপ 3 একটা প্রবলেম। বলছে টোটাল নাম্বার অফ গ্রুপ হোমোমরফিজমস ফ্রম Z5 টু Z7 ইজ, অর্থাৎ Z5 থেকে Z7-এ আমরা কতগুলো গ্রুপ হোমোমরফিজম পাবো। সো এক্ষেত্রে একটা শর্ট ট্রিক শিখিয়ে দিচ্ছি যে যদি জিসিডি অফ এম কমা এন, সো জিসিডি অফ এম কমা এন দিস ইজ ইকুয়াল টু 1 হয়, দেন the total number of group homomorphism, then the total number of group homomorphisms ঠিক আছে, গ্রুপ হোমোমরফিজম ফ্রম ZM টু ZN, সো ZM থেকে ZN এ ইজ 1। সো একটা জিনিস এক্ষেত্রে মনে রাখবো যে জিসিডি অফ এম কমা এনটা যদি 1 হয় তাহলে সেক্ষেত্রে আমরা ZM থেকে ZN এ তাহলে গ্রুপ হোমোমরফিজম কতগুলো পাবো? এক্স্যাক্টলি একটা পাবো। সো এক্ষেত্রে জিসিডি অফ 5,7, সো দিস ইজ ইকুয়াল টু 1, তাহলে জিসিডি অফ 5,7 দিস ইজ ইকুয়াল টু 1। সো দ্য নাম্বার অফ গ্রুপ হোমোমরফিজম, so the number of group homomorphisms, so the number of group homomorphisms from Z5 to Z7 is 1। সো Z5 থেকে Z7-এ আমরা নাম্বার অফ গ্রুপ হোমোমরফিজম কটা পেলাম? সেক্ষেত্রে Z5 থেকে Z7-এ এক্স্যাক্টলি একটা গ্রুপ হোমোমরফিজম থাকবে। সো এক্ষেত্রে অপশান ডি ইজ কারেক্ট। চলো নেক্সট প্রবলেমে চলে আসি। দেখো নেক্সট রিং থিওরি একটা প্রবলেমে চলে আসি। খুব ভালো একটা প্রবলেম। কী দেওয়া আছে? দ্য কার্ডিনালিটি অফ এ ফাইনাইট ইন্টিগ্রাল ডোমেন ক্যান নট বি, অর্থাৎ একটা ফাইনাইট ইন্টিগ্রাল ডোমেনের কার্ডিনালিটি কী হতে পারবে না। দেখো এটার ক্ষেত্রে আমরা কি লজিক অ্যাপ্লাই করব? আমরা কি জানি যে ফাইনাইট ইন্টিগ্রাল ডোমেন, তাহলে ফাইনাইট ইন্টিগ্রাল ডোমেন ইজ এ ফিল্ড, তাহলে একটা ফাইনাইট ইন্টিগ্রাল ডোমেন কি হয়?
একটা ফাইনাইট ইন্টিগ্রাল ডোমেন ইজ এ ফিল্ড। সো এখানে যেহেতু ফাইনাইট ইন্টিগ্রাল ডোমেনের কথা বলা আছে, সো অবভিয়াসলি এটা কি হবে না, এটা একটা ফিল্ড হবে। সো ফাইনাইট ইন্টিগ্রাল ডোমেন মানে আমরা কি পেলাম, মানে একটা ফিল্ড পেলাম। এবার দেখো দ্য কার্ডিনালিটি অফ আ ফাইনাইট ফিল্ড, কার্ডিনালিটি অফ এ ফাইনাইট ফিল্ড ইজ, সো একটা ফাইনাইট ফিল্ডের কার্ডিনালিটি কেমন আকারে দেখতে, ইজ পি টু দি পাওয়ার এন। সো একটা ফাইনাইট ফিল্ডের কার্ডিনালিটি কেমন আকারে দেখতে হবে, সো পি টু দি পাওয়ার এন আকারে দেখতে হবে, হোয়ার পি ইজ এ প্রাইম, হোয়ার পি ইজ এ প্রাইম। সো একটা ফাইনাইট ফিল্ডের কার্ডিনালিটি সবসময় প্রাইমের পাওয়ার আকারে দেখতে হবে। এবার দেখো, সো এখানে একটা কার্ডিনালিটি অফ এ ফাইনাইট ইন্টিগ্রাল ডোমেন, যেহেতু ফাইনাইট ইন্টিগ্রাল ডোমেন মানে ফিল্ড, আবার কার্ডিনালিটি অফ ফাইনাইট ফিল্ড সেটা কেমন আকারে দেখতে, পি টু দি পাওয়ার এন আকারে দেখতে, যেখানে পিটা একটা প্রাইম নাম্বার। সো এক্ষেত্রে একটা ফাইনাইট ইন্টিগ্রাল ডোমেনের কার্ডিনালিটি এইটা হতে পারে, এইটা হতে পারে, এইটা হতে পারে। সো এখানে চেয়েছে কোনটা হবে না, সো কোনটা হবে না, না এইটা হবে না। সো এখানে অ্যান্সার কি হবে বা অপশন কি হবে, অপশন হবে এ, কারণ একটা ফাইনাইট ফিল্ডের কার্ডিনালিটি বা ফাইনাইট ইন্টিগ্রাল ডোমেনের কার্ডিনালিটি 21 হতে পারবে না। চলো নেক্সট একটা প্রবলেম আমরা চলে আসি। দেখো এরপর একটা প্রবলেমে চলে আসি, গ্রুপ থিওরির একটা প্রবলেম। সো জিটা একটা গ্রুপ অফ অর্ডার 121 দেওয়া আছে। দেন কি বলছে, অপশানগুলো কি দেওয়া আছে, বলছে জি ইজ নন অ্যাবিলিয়ান, সো জিটা অ্যাবিলিয়ান হবে না। জি ইজ সাইক্লিক, বলছে জিটা সাইক্লিক হবে। সেন্টার অফ জি হ্যাজ অর্ডার 121, অর্থাৎ জেড অফ জি মানে যেটা সেন্টার অফ দ্য গ্রুপ, তার অর্ডার কত হবে, অর্ডার বলছে 121 হবে। আর কি বলছে, নান অফ দিস। সো এক্ষেত্রে আমরা সলিউশনটা কীভাবে করব দেখো। সো জি এর অর্ডার কত দেওয়া আছে, সো এক্ষেত্রে অর্ডার অফ জি, সো দিস ইজ ইকুয়াল টু 121, এটা দেওয়া আছে। সো দিস ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি 11 স্কোয়ার, এরকম লিখতে পারি। সো অর্ডার অফ জি দিস ইজ ইকুয়াল টু 11 স্কোয়ার। এবার দেখো আমরা একটা জিনিস কি জানি, যে অর্ডার অফ জি দিস ইজ ইকুয়াল টু যদি পি স্কোয়ার হয়, হোয়ার পি ইজ এ প্রাইম, হোয়ার পি ইজ এ প্রাইম, যেখানে পিটা একটা প্রাইম, দেন কি হবে, তাহলে অর্থাৎ জি এর অর্ডার যদি পি স্কোয়ার হয়, এখানে পিটা একটা প্রাইম, দেন জি ইজ কমিউটেটিভ। তো সেক্ষেত্রে আমরা জিটাকে কি পাবো না, জিটাকে পাবো কমিউটেটিভ। আবার একটা কমিউটেটিভ গ্রুপের ক্ষেত্রে কি হবে না, জি ইকুয়াল টু হয়ে যাবে জেড অফ জি, অর্থাৎ সেন্টার অফ দ্য গ্রুপ। জেড অফ জি কি, যেখানে হোয়ার জেড অফ জিটা কি, হোয়ার জেড অফ জি ইজ দ্য সেন্টার অফ দ্য গ্রুপ, সেন্টার অফ দ্য গ্রুপ। সো জেড অফ জিটা হচ্ছে সেন্টার অফ দ্য গ্রুপ। তাহলে এখানে কি দেখলাম, যে অর্ডার অফ জি ইকুয়াল টু পি স্কোয়ার, যেখানে পিটা একটা প্রাইম, তাহলে এক্ষেত্রে জিটা কমিউটেটিভ হবে। তাহলে গিভেন যে গ্রুপ তার অর্ডারটা কত দেওয়া আছে 121, সো এক্ষেত্রে জিটা অবভিয়াসলি কমিউটেটিভ। তাহলে জিটা যদি কমিউটেটিভ হয়, তাহলে জি ইকুয়াল টু জেড অফ জি হবে। সো এখানে আমরা জি ইকুয়াল টু জেড অফ জি পেলাম। তাহলে অর্ডার অফ জেড অফ জি দিস ইজ ইকুয়াল টু অর্ডার অফ জি দিস ইজ ইকুয়াল টু আমাদের হয়ে গেল এক্ষেত্রে কত 121। সো এখানে অপশান সি ইজ কারেক্ট। তাহলে সেন্টার অফ জি হ্যাজ অর্ডার কত না, সেন্টার অফ জি হ্যাজ অর্ডার 121। আচ্ছা নেক্সট ক্লাসে সিইউটি 2021-এর আরও অনেক প্রবলেম নিয়ে আলোচনা করব, যেখানে কমপ্লেক্স অ্যানালিসিসে কিছু প্রবলেম নিয়ে অবশ্যই আলোচনা করব। ঠিক আছে, এই যেগুলো পড়ালাম সেটার যে পিডিএফ, সেই পিডিএফটা তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে।